এক সন্ধে ভালোবাসা তোকে দিলাম, এক সন্ধে ভালোবাসা তোকে দিলাম, তার বদলে কুয়াশা ভরা সকাল নিলাম। রোদে পোড়া দুপুর গায়ে ঘাম ভেজালাম, বৃষ্টি মেখে আজ বিকেলে তোকে পেলাম। রোজের মতো দুপুরগুলো যায় গুড়িয়ে, গোলাপ পানে তাকিয়ে থাকি হাত বাড়িয়ে। রঙের বাহার উদাস করে আপনজন, স্বপ্ন আজও বেঁচে পূব আকাশে। সাঁঝের আকাশ যায় বলেছে আজও আছে। স্বপ্নটা বেঁচে থাকে, স্বপ্নটা বেঁচে থাকে তার কারণ স্বপ্নদের আমাদের বাঁচিয়ে রাখতে হয়। তাই সেই স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য যে সমস্ত স্বপ্নের ফেরিওয়ালারা আছেন তারা কীরকম যেন একটা নীরবে নিবৃত্তি থাকেন, তাদেরকে ঠিক বুঝতে পারা যায় না। তারা স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের একটা আশ্বাস দেন, আমাদের আমাদের যেন একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। তাদের হাত ধরে আমরা স্বপ্নকে দেখি। যদিও বলাই বাহুল্য, আমাদের নিজস্ব একটা স্বপ্ন তো প্রত্যেকেরই আছে। সেই স্বপ্নকে আমরা বদল করি, বদল করতে করতে এগোই, বদল করতে করতে নিজের স্বপ্নের সাথে অন্যের স্বপ্নের মিল খুঁজে পাই, অথবা উভয়ের স্বপ্নের রামধনুর সাথে নিজেরা মিশে যায়। আর ওই যে বললাম স্বপ্নের ফেরিওয়ালা, সেই সমস্ত স্বপ্নের ফেরিওয়ালারা যারা যারা নিজের স্বপ্নের সাথে তার কলমের স্বপ্নকে মিশিয়ে দেন, সেখান থেকে যে একটা অন্য ভাবনা প্রতিফলন হয়, সেখানেও বোধহয় এক অন্য স্বপ্নের আলো থাকে। না, আজকে স্বপ্ন নিয়ে কথা বলছি না, আসলে আসলে এই স্বপ্ন নিয়ে কথা বলতে বলতে ওই যে কথার প্রাসঙ্গিক কথা বললাম স্বপ্নের ফেরিওয়ালা, সেই সমস্ত স্বপ্নের ফেরিওয়ালা মানুষজন যারা একেবারে নেপথ্যে থাকে না এক অন্য ব্যক্তিত্বের, অন্য ভাবনার, অন্য সভ্যতায়, তারা সেইভাবেই কাজ করে যান। এরকম একজন স্বপ্নের ফেরিওয়ালার সাথে আজকে আমরা কথা বলবো, যিনি কবিতা লেখেন নিজের মনের আনন্দে, যিনি কবিতা লেখেন নিভৃতে, যিনি কবিতা লেখেন স্বপ্নের কাজল মেখে, যার কবিতার সূত্রতায় বা যার লেখার সূত্রতায় সাধারণ পাঠক এক অন্য দর্শন বা জীবনের সংবেদনশীলতার সাথে মিশে যেতে পারে। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কবি, লেখক এবং খুব প্রিয় মাস্টারমশাই। তার অন্য পরিচয় আছে, সেটা আমাদের কথোপকথনের ভিতরে আসবে। আমাদের সাথে রয়েছে ডক্টর মনোজ ঘোষ। নমস্কার মনোজ দা, আমাদের অনুষ্ঠানে নমস্কার। মনোজ দা, স্বপ্নের ফেরিওয়ালা বলতেই হলো, তার কারণ আপনার এই বেঁচে থাক স্বপ্নেরা বইটি যখন আমি পেয়েছিলাম তখন আমি একটু আপ্লুত হয়েছিলাম এই কারণে যে প্রথমে কোনো স্বপ্নের কথাই নেই একেবারে। ভাবলাম লেখক তাহলে শেষ পর্যন্ত করতে চাইছেন ওটা কি, অনেক রকম লেখার একটা মিশ্রণ রূপ ধীরে ধীরে এগোতে থাকলাম। দিয়ে একদম ব্যক্তিগতভাবে বলছি, একজন পাঠক হিসেবে 67 নম্বর পাতা দেখি যে কবিতাটা আমি পড়লাম, সেই কবিতাটা একে আমি ঠেকলাম, মানে 67 নম্বর পাতা, এই পাতাটা আমার মনে আছে নম্বরটা। আসলে আদপে ডক্টর মনোজ ঘোষ কিন্তু পূর্ণাঙ্গভাবে যখন পুরোটাই শেষ হলো তখন কিন্তু তার ওই বইটার যে নাম বেঁচে থাক স্বপ্নরা, এইটা খুব সার্থকতার ভেতরে পৌঁছেছে। রহস্যটা কি বলুন? আসলে রহস্য বলতে তো তেমন নয়, আপনি যেটা একটু আগেই বললেন একই তাই, নিজের মননে নিজের আদলে আসলে কবিতাকে যাপন করে তো বেঁচে থাকা, সেইভাবেই কবিতা যে খুব মানে নিজের মনে মনেই লেখা। এই লেখা কখনো ছাপার অক্ষর পাক এ চিন্তাও নেই, ফলে লিখতে লিখতে নিজের মননে ভালো লাগা, নিজের ভালো লাগা থেকেই কবিতা লেখা। আর স্বপ্নের কথা বললে যে স্বপ্ন দেখে না এমন মানুষ তো নেই, স্বপ্ন আমাদের প্রত্যেককেই দেখতে হয়, বাঁচতে গেলে স্বপ্ন দেখতে হয়। তো স্বপ্ন না থাকলে বেঁচে থাকার কোনো অর্থ নেই। সেই জায়গা থেকেই প্রত্যেকটি স্বপ্ন বাস্তবতা পাবে না, পাওয়া উচিত নয়। তো এই জন্যেই আমার বলা যে বেঁচে থাক স্বপ্নরা বেঁচে থাক, তাদের স্বপ্ন নিয়েই তারা বেঁচে থাক। তার মানে স্বপ্নরা বেঁচে থাক এটারও আবার একটা স্বপ্ন, অবশ্যই। মানে আপনি বেশ রহস্যের বিদ্যাটা আলোক করলেন, মানে স্বপ্নগুলো বেঁচে থাকবে, সেই স্বপ্নটাও আবার থাকবে। কিন্তু অনেক সময় যেটা হয়, যেটা আপনি একটু আগে বললেন যে সব স্বপ্নই পরিপূর্ণতা পায় না, এটা খুব দামি কথা। এবং এই দার্শনিক তত্ত্বের ভিতরে সব স্বপ্ন যে পরিপূর্ণতা পায় না, তার মানে তো প্রথমেই স্বপ্নকে দেখার জন্য, আমি কবি মানসিকতায় বলছি না, একজন সৃজনশীল সৃষ্টিশীল মানুষের মানসিকতাতে বলছি, স্বপ্নকে দেখার জন্য কিন্তু যদি হওয়া উচিত, কতটা আমার প্রাসঙ্গিকতা আছে বা পারঙ্গমতা আজ প্রয়োজন হয়ে পড়ে, তাই না? অবশ্যই, কারণ বিশিষ্ট দার্শনিক বলছেন যে তুমি যদি স্বপ্ন না দেখো সেটা অন্যায়, স্বপ্ন তোমাকে দেখতেই হবে, স্বপ্ন না দেখা কিন্তু অন্যায়। তো সেই জায়গা থেকে প্রত্যেকে তো স্বপ্ন দেখবে, এবং সেই স্বপ্নগুলো সে যে দেখবে, সে চাইবে কিছু কিছু স্বপ্ন যদি আমার বাস্তবে পরিণত হয়, পুরোটা তো বাস্তবে পরিণত হওয়া কখনোই সম্ভব নয়। সেই জায়গা থেকেই আমার এই যে কবিতা সংকলনের নামটা এইভাবেই দেওয়া,
যে স্বপ্নেরা বেঁচে থাক। আপনার অনেক দীর্ঘ কবিতার ভেতরে আছে, কিন্তু দীর্ঘ কবিতার ভেতরে সেটাকে ঠিক আমি একদম আমার একটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনার দীর্ঘ কবিতাটা ঠিক কবিতার ভেতরে থাকেনি। কবিতার থাকিনি মানে সেই কবিতাটা আমি প্রাথমিকভাবে, কবিতার তো একটা কুঞ্চটিকা আছে, একটা জবনিকা আছে, সেইভাবে কবিতা যখন পড়ছি তখন কবিতা পড়ার একটা প্রাথমিক মানসিকতা তৈরি হচ্ছে। কিন্তু কয়েকটি কবিতার ভেতরে, একটি দীর্ঘ কবিতার ক্ষেত্রে আমি বলছি, সেখানে যেন একটা জীবনের একটা হৃদয়ের গল্প এগোচ্ছে। আমার একটা ছোট্ট উদাহরণ, আপনি খুব মাস্টারমশাই নিঃসন্দেহে আমার একটা উদাহরণ মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। যদি পুরাতন বৃত্ত যদি পড়ি, তো প্রাথমিকভাবে আমি কবিতা পড়ার মানসিকতায় বসছি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু একটা গল্প কামিয়ে যাচ্ছে, তাই না? আপনার কবিতার ভেতরেও কিন্তু এই একটা অদ্ভুত বাঁধন গেছে। এটা কি খুব সচেতনভাবে হয়েছে নাকি না লিখতে লিখতে ব্যাপারটা চলে এসেছে? এটা লিখতে লিখতে হয়েছে। যেমন আমার একটা কবিতা এই মুহূর্তে চন্দ্রকান্ত মণি মনে পড়ছে, চন্দ্রকান্ত মণি, হ্যাঁ, মায়ের খোকা মনে পড়ছে। তো এগুলো খুব মানে আসলে আমরা সেই কবিতা বলি, গল্প বলি, নাটক বলি, যাই বলি, আসলে আমাদের তো একটা ওই যে স্বপ্ন থেকে আসে, সেই স্বপ্ন থেকে আসা থেকে খুব ভীষণ পরিচিতভাবে যেটা দেখা থাকে না, সেই দেখাটা কখন যেন কবি মননে যাপন করতে করতে সে তার উদ্গীরণ করে কলমের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের একটা তথ্য জানাই, আপনারা অনেকেই জানানো বটে, মনোজবাবু কিন্তু একজন ভালো নাট্যকার বলে। নাটকটা তিনি কিন্তু একেবারেই পেশাগতভাবে, যদিও কবিতাও তিনি পেশাগতভাবে লেখেন না, নাটকটার ভেতরে, তার লেখার ভেতরে একটা অন্য দর্শন আছে। এবং আপনারা সঙ্গে খুব অবাক হবেন, তিনি তো একেবারে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক, আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার অহংকারও বটে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ওনার সাথে আড্ডা দিয়ে দেখেছি, উনি প্রত্যেকটা সূত্র ধরে যখন নাটকের কথা আসছে, তখন সেই প্রথাগত মনোরঞ্জন, মনোবিনোদনের নাটক নয়, তিনি নাটকের ভেতরে একটা দর্শনকে দেখানোর চেষ্টা করছেন। নাটকের ভেতরে তিনি তার ছাত্রছাত্রীদের যে যখন নাটক করছে, তখন এটা কোনো একটা সিলেবাস, সে একটা সিলেবাসেরই পুরো বিষয়টাকে নাটকের মাধ্যমে তিনি নিয়ে আসছেন। এটা আমার কাছে খুব চমকপ্রদ লেগেছিল এবং কৌতূহলও লেগেছিল এই কারণেই যে এই প্রসঙ্গে নাটকটা কেন আসছে। অন্য সরাসরি উত্তরটা ছিল এটাই যে এই নাটকের মাধ্যমে একটা জটিল বিষয়কে খুব সহজে মানুষের কাছে বা ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেওয়া, তাই তো? একদম। কিন্তু ধরুন অনেক সময় এই যে আপনি দীর্ঘদিনের মাস্টারমশাই, এই দীর্ঘদিনের মাস্টারমশাইয়ের ক্ষেত্রে মাটির তাল এদেরকে তৈরি করছেন। তারা কেউ ভয় পাচ্ছে, কেউ ভালোবাসছে, শ্রদ্ধা করছে, উভয়তেই। তা যখন এই নাটকের শুরু, তখন থেকে আনন্দ হই একটা নাটক হচ্ছে। কিন্তু আপনার বোধহয় নেপথ্যে ওই কাজটা করে যাচ্ছেন বোধ হয়, যে ওই স্ক্রিপ্ট যখন রেডি হচ্ছে তখন কিন্তু আপনার মাথায় বোধ হয় থাকছে, তাই তো? সেটা কি কিভাবে করছেন, কিরকমভাবে ভাবেন? মানে মূলত হয় কি, আমরা ক্লাস করতে গিয়ে দেখেছি যে বাচ্চাদের অনেক সময় হয় কি একঘেয়েমি থাকে ক্লাসরুমের মধ্যে, পড়াশোনার মধ্যে। তো এই একঘেয়েমিপনাটাকে আমাদের একটু দূর করতে চাইছি, একদম সেই গতানুগতিকতা, মানে স্যার আসবেন, পড়াবেন, চক ডাস্টার, ক্লাসরুম, এই চুপ কর, বেঞ্চের উপর দাঁড়া, কেন পড়া করিসনি, কান ধর, এই ব্যাপারটার সঙ্গে সঙ্গে আমি একটু মিশিয়ে দিতে চেয়েছি অন্যরকম, মানে ভাবনাটা একটু অন্যরকম করে যাক। যেমন ক্লাসের মধ্যে গিয়ে দেখা গেল যে কোনো একটি বিষয় তাদেরকে যদি আমি যেহেতু নিজে একটু থিয়েটার কর্মী বা থিয়েটারকে ভালোবাসি যাই বলি, তো সেই জায়গা থেকে আমি দেখলাম ওদের ওই কোনো একটা সিলেবাসের ছোট্ট অংশকে যদি আমরা ছোট্ট করে একটু নাট্যরূপ দিয়ে তাদেরকে নিয়ে সেই বিষয়টা উপস্থাপন করা যায়, তাহলে যারা করছে তাদের উপকার হচ্ছে এবং যে সমস্ত ছেলেমেয়েরা এটা দেখছে, এবং আমরা এটাকে আবার মঞ্চায়নও করি, যেহেতু আমাদের একটা মঞ্চ আছে, সেই মঞ্চে এইটা প্রত্যেক শনিবারে মঞ্চায়িত এক একটা করে ছোট্ট ছোট্ট সিলেবাস ভিত্তিক যে পড়াটা। গার্জিয়ান থাকেন কিছু, অন্য ক্লাসের ছেলেমেয়েরা থাকে, আমার শিক্ষক শিক্ষিকারা থাকেন, প্রত্যেকে সেটা উপভোগ করেন। ফলে প্রত্যেকের মধ্যে ব্যাপারটা গেলে কি হয়, অন্য ক্লাসের ছেলেমেয়েরা উৎসুক হয়ে উঠছে, ফলে এই ব্যাপারটা তাদের একটা ভালো লাগার জায়গা। এটা বোধহয় একটা প্রথিত করছে, মানে হয়তো নিচু ক্লাসে যারা করছে উঁচু ক্লাসে তারা প্রথিত হচ্ছে, আবার উঁচু যারা করছে নিচুরা প্রথিত হচ্ছে, একদম। এবং বর্তমান সময় আমার ধৃষ্টতা নেবেন না, এই শিক্ষার ক্ষেত্রে যে একটা ভয়ঙ্কর জটিলতা, একটা ভয়ঙ্কর যে ভাবনার যে সংস্কৃতি, মাস্টারমশাইদের সূত্র ধরো, প্রিয় দর্শক আপনারাও আমাদের ধৃষ্টতা নেবেন না, কিন্তু ওটা বলতে আমরা বাধ্য হয়ে হচ্ছি, সেই সূত্র এসে দাঁড়িয়ে শিক্ষক মানে মাস্টারমশাই এবং তার সাথে সাথে ছাত্রছাত্রী, এই যে একটা নিবিড় বন্ধন, নিবিড় সেতু, ভালোবাসা, শ্রদ্ধা, সেটা কি আপনার মনে হয় না আস্তে আস্তে কিছুটা বিস্মৃত হচ্ছে? সরাসরি জিজ্ঞেস করছি। না, এটা একদমই ঠিক। আমি বলছি যে আমার যেটা মনে হয়েছে যে এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসবে বর্তমান সমাজে। সমাজ তো পরিবর্তনশীল, এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে কখনো সে থাকবে না। ক্যারিকুলাম সব কিছুই পরিবর্তনশীল।
তো সেই জায়গা থেকে আমি যদি আমার সেই পূর্বের ভাবধারাকে এক জায়গায় ধরে রেখে এগোতে চাই, তাহলে আমার ভাবনাতেও খানিকটা পরিবর্তন আনতে হবে। তো এখন ছাত্র শিক্ষকের সম্পর্ক, আমার বাবা জেঠু তাদের সঙ্গে ছাত্র শিক্ষকের সম্পর্ক, আমার সঙ্গে আমার মাস্টারমশাইদের সঙ্গে সম্পর্ক, এটা আমরা যদি এক ধারায় বাঁধতে চাই, বোধহয় একটু কোথাও ভুল ভাবা হয়ে যাবে। একটু সমাজ পরিবর্তন হবে, কিছু কিছু চেঞ্জ হবেই। তবে সেই জায়গা থেকে আমার যেটা ভাবা, যে শিক্ষক শিক্ষিকা যারা এখন আছেন তারা কিন্তু অধিকাংশই কিন্তু তাদের মনে এই থাকে, তাদের ছাত্রছাত্রী তাদের সন্তান তুল্য, তাদের সঙ্গে ঠিকভাবে যেমন একদম একদম ছাত্র সুলভ যে আচরণ শিক্ষক শিক্ষিকার সঙ্গে হওয়া উচিত, তারা সেটা দিয়ে থাকেন, দিতে চেষ্টা করেন। কোনো কোনো ক্ষেত্রে হয় কি, আমাদের আসলে নেশা আর পেশাটা যদি এক না হয় না, একটু কোথায় কোথাও একটু তার কেটে যায়, বাঁধনটা একটু কেটে যায়। ফলে আমার ক্ষেত্রে যেটা সহজ হয়েছে, আমি সেটা খুব নিজে উপভোগ করি, এটা আমার নেশা আর পেশাটা এক হয়ে গেছে। হ্যাঁ, এটা এই নেশা এবং পেশাটা এক, মানে প্যাশন। এই প্যাশনটা যদি থাকে, এই প্যাশনটা থাকলে কি হয়, প্যাশন থাকলে বোধহয় সেই প্যাশনকে বাঁচিয়ে রাখার জন্য বোধহয় পেশেন্সও চলে আসে। একদম তাই না? এবং এই ক্ষেত্রে যেটা হয়, আপনার সাথে একটা জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করছি। নিঃসন্দেহে সমাজ, সময়, জগৎ বদলাবে, কিন্তু এই পেশাগত যে দক্ষতার যে সূত্রতা, দক্ষতা আমি বলবো না, বরং পেশাগত যে ভাবনাটা, মাস্টারমশাই, সেটা কিন্তু সমাজের একটা অন্য ভিত্তি, একটা অন্য আলো। সেটা আর আপনি যদিও আপনার এটা পেশা, তৎসত্ত্বেও এই পেশার বাইরে থেকে দাঁড়িয়েও কেউ তো আপনাকে নাটক করার জন্য মাথার দিব্যি দেয়নি, কেমন? তো এই যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই একটা বাড়তি কিন্তু কাজ বোধহয় করতে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। এটাও তৃপ্তি, ওই প্যাশন। এই প্যাশনের সূত্র ধরেই যখন কবিতার হাত ধরছেন, যখন কবিতা লিখছেন, ছাত্রছাত্রীরা কবিতা পড়ছে, এবং আপনি যখন পরিবর্তনশীল সমাজের সাথে সাথে কবিতার হাত ধরছেন, নিজেকে কি বদলাতে পারছেন মাঝে মাঝে, নাকি না আবার সেই ওই স্ট্যাগনেন্টের কথাটা আসছে? নিজেকে তো বদলাতেই হবে। আমার যদি ঠিক মতো যে জায়গায় যেমন আমি যদি নিজেকে না নিয়ে যেতে পারি, আমি যদি রিজিট হয়ে থাকি একটা জায়গাতে, তাহলে কিন্তু আমার পক্ষে একটা নির্দিষ্ট ভাবধারাতে সমাজের মধ্যে ঠিকভাবে আমি থাকতে পারবো না। একদম গণ্ডিতে আবদ্ধ হয়ে গেলে অচলায়তন তৈরি হয়ে যাবে। অচলায়তন কিন্তু আমি সত্যি অচলায়তন কি ব্যাপারটা, এই শব্দটাকে কিন্তু বিশ্লেষণ করা প্রয়োজন। এইটাতে খুব ছাড়াছাড়ি নেই। ডক্টর মনোজ ঘোষকে সত্যি খুব বেশি প্রকরণগত, ভাবনাগত, দার্শনিক ভাবনার দিক থেকে, কবি মননশীলতায় অনেক বেশি ঋদ্ধ, নিজেকে পরিবর্তন করতে পারেন নাকি তিনি মুখেই বলছেন অচলায়তন ইত্যাদি, তার থেকে অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন? এটা কিন্তু একটু জানার প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সাথে বিশিষ্ট কবি লেখক ডক্টর মনোজ ঘোষ। মনোজ দার একটা বিরতির আগে কথা হচ্ছিল, এবার সরাসরি বলি, একটু বিরতি নিতেও হবে। সেটা হলো যে এই যে আমরা কিন্তু অনেকেই বলি, জানেন তো, যে সত্যি তো সমাজ বদলাচ্ছে, পরিবর্তন আমাকে, আমি না হলে চলবো কি করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সম্ভবত বয়স, পেশা, এই সমস্ত ক্ষেত্রে, এবং মাস্টারমশাইদের ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে, মানে মাস্টারমশাই মানে একটা বিশাল ভয়ের জায়গা। মাস্টারমশাই মানেই, মানে আমরাও ছোটোবেলায় ব্যাপারটা এসেছি, কিন্তু ওই যে বললেন মাস্টারমশাইয়ের ক্ষেত্রে এখন পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সূত্রতায় ছাত্রছাত্রীরা তো এখন আপনার বন্ধু, এখন তার সেই অচলায়তনের দিকে নেই। ছাত্রছাত্রীরা তো আপনার কাছে খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে আপনি ছাত্রছাত্রীদের বাড়িতে চলে যাচ্ছেন, আপনার নিত্যত অঞ্চলের আদিবাসী ক্ষেত্রে সে অত্যন্ত ভালো ফল করেছে, রেজাল্ট করেছে, আপনি তার কাছে যাচ্ছেন। এটা তো আগেকার সময় ছিল, কিন্তু এখন প্রচুর দর্শক দেশের দেখছেন। এটা একদম সরাসরি দর্শকদের বলছি, বহু ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না, বহু ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় না। এই যে করছেন, এইটার ভিতরেও তো একটা তৃপ্তি পান, একটা অনেক রসদ পান, লেখার ভাবনা পান। কিভাবে? আসলে কি আমার যেটা মনে হয়েছে, আমি এটা দেখেছি বাস্তবিকতায়, অনেকেই আমাকে বলেন যে আমি বোধহয় একটু অন্যদের চেয়ে একটু বেশি অন্য কিছু করে ফেলছি। যেমন আমি এই একটি বাচ্চার বাড়িতে গেলাম, আমার এক ছাত্রের বাড়িতে, একজন বললেন যে এটা এখন আর কেউ করে না স্যার, আপনি সত্যিই একটা দারুণ কাজ করছেন। আমি বলছি মোটেই নয়, এটা আমার এইটাই কর্তব্য, প্রত্যেকেরই কর্তব্য। একজন মাস্টারমশাই হিসাবে প্রত্যেকেরই কর্তব্য, তার একটি ছাত্র বা ছাত্রী অসুস্থ হয়েছে বা সেটা ভালো রেজাল্ট করলো, তার কাছে যাওয়াটা আমাদের অত্যন্ত উচিত। তো এইবার আমি যদি সেই কাজটা করছি, সেটা হাইলাইটেড হওয়ার একটাই কারণ, আর হয়তো বা 5 জন পাশে করছে না,
সিক্সথ ম্যান হিসেবে আমি সেটা করছি, হ্যাঁ, এই জন্যই এবং শুধু তাই নয়, কিন্তু এর পাশাপাশি কিন্তু আর একটা ব্যাপারও কিন্তু করে ফেলেছেন আপনাদের তো মানুষজনরা। আপনি তো এমনি শিক্ষারত্ন হননি, আমরা তো সেই বিষয়গুলোতে জানি। একটা রাজ্যের তরফ থেকে আপনাকে এইভাবে এই এত বড় বিশাল সম্মানের জন্য আমরা নিজেরা গর্বিত, অহংকার বোধ করি। সেটা হলো দেখুন, যেটা আপনি বললেন না, আমার এটা মনে হয়েছে একটা উৎসাহ। মাস্টারমশাই খোদ আমার বাড়িতে আসছেন, তিনি আমাকে একটা উৎসাহ দিচ্ছেন, তিনি আমার পিঠে হাতটা রাখছেন, আশ্বাসের বরাব হয়। এটা যেরকম আপনার একটা তৃপ্তির জায়গা, তেমনি ঠিক একইভাবে সেই ছাত্র বা ছাত্রী বা অভিভাবকদের একটা তৃপ্তির জায়গা তো আসলে, তাই না? কবিতা লিখতে লিখতে যখন খুব হতাশ হয়ে যায়, কবিদের হতাশ হলে অবশ্য চলে না, তারপর কবিদের লেখা দেখি তখন ইতিবাচকতার দিকে এগোই। কিন্তু কবি তো নিজে মাঝে মাঝে হতাশ হন, কবি তো মাঝে মাঝে খুব দুঃখের কাছাকাছি নিজেকে সমর্পণ মাঝে মাঝে করেও ফেলেন, অস্বীকারের কোনো জায়গা না। তো এই যে অস্বীকারের যে জায়গাটা নেই, সেই দুঃখের যখন কাছাকাছি এসে পৌঁছচ্ছেন, তখন যখন সেই ভাবনাকে জারিত হয়ে কবিতা ঢোকে, কবিতা আসে, মানে সেই দুঃখকে তার ভেতরে কিছুটা একটু রঙিন করে দিতে। এটাই তো কবির কাজ, এইটাই তো একজন প্রকৃত লেখক কবি, তার কাজ। সে তার সৃষ্টির মাধ্যমে একটা সাদা কালোকে রঙিন করবে। তো এই জায়গা থেকে আমার ছোট্ট করে একটা কথা বলতে ইচ্ছা করছে আমার প্রিয় দর্শকদেরকে। সেটা এই যে আজ দেখবেন চিঠি লেখার চলটা কিন্তু সম্পূর্ণ উঠেই গেছে প্রায়। আমরা এখন আর চিঠি লেখাটা কিন্তু প্রায় কেউ করে লিখি না। অনেক দর্শক যারা আছেন, অন্তত আমাদের মতো মাঝবয়সী হয়ে গেছেন, তারা জানেন আমরা কিন্তু মাকে বাবাকে চিঠি লিখতাম। বাবার সাথে দেখা হচ্ছে প্রতিনিয়ত, মার সাথে দেখা হচ্ছে, অথচ মাকেও চিঠি লিখেছি, বাবাকেও চিঠি লিখেছি। এই চিঠি লেখা কিন্তু একটা চল ছিল। এবং বিজয়া দশমীতে চিঠি লেখাটা ওই লাল কালিতে বা ইত্যাদিতে, এটা একদম মানে নির্দিষ্টভাবে লিখতেই হবে। এটা কিন্তু সাহিত্যের একটা কত বড় জায়গা ছিল, সেটা আপনি বুঝতে পারছেন, আমরা অনেকেই বুঝতে পারছি। তো আমরা বন্ধুদের মধ্যে একটা জিনিস ছিল আমাদের, এমনি দেখা হচ্ছে প্রতিনিয়ত, সব ঠিক আছে, কিন্তু বন্ধুদের মধ্যে আমাদের চিঠির চরে ছিল কি, চলো কবিতায় চিঠি লিখি, আমার মনের কথাই লিখবো, কোনো অন্য কিছু নয়। আমি একটা কিছু ভাব নিয়ে মানে কবিতা লিখছি সেরকম নয়। আমার সাথে ওর রোজ যা কথা হয়, যে তোর মা কেমন আছে, বাবা কেমন আছে, বাবা এখন বাইরে চাকরি করছেন, তিনি কেমন আছে, ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়ে এই কথাগুলোই হবে, কিন্তু সেটা ছন্দের মাধ্যমে, চিঠির মাধ্যমে। সেটা আমরা পেয়েছি, এই খেলাটা আমরা খেলতে পেরেছি। তো এই খেলাটা বোধ হয় সমৃদ্ধ করেছি, আমি পুষ্ট হয়েছি, এই খেলাকে সমৃদ্ধ হয়েছে ভীষণ রকম ভাবে। এইখানে কিন্তু আরেকটা একটু 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 চটুল জায়গায় যায় একটু লেখালেখির ক্ষেত্রে। চিঠি প্রেমপত্রর একটা, সেটারও কিন্তু একটা বড় মজা। অবশ্যই আজকে ভাবুন প্রতিভা বসু, বুদ্ধদেব বসু, আমি একদম সরাসরি বলছি, তাদের চিঠির ভেতরে, তাদের যে আজকে মীনাক্ষী বৌদি, শক্তি চট্টোপাধ্যায়, তাদের চিঠির ভেতরে সেই প্রেম, সেও তাকে সাহিত্য একদম। এখন কোথায় সেটা? চিঠি না থাকলে আমরা যদি রবীন্দ্রনাথের পত্রাবলী না পেতাম, হরসিংহের পত্রাবলী, তাহলে রানু কি আমাদের কাছে এইভাবে ধরা দিতে হবে না? জানি না। তা সেই জায়গা থেকে চিঠি একটা বিরাট ব্যাপার, মানে যেটাতে আমি আবারও বলছি, আমি ভীষণভাবে উপকৃত। আমি যেটুকু যা লিখতে পারি তার জায়গায় কিন্তু বেশ ওটা একটা বিরাট। এবং চিঠি বোধহয় একটা প্রাথমিক বক্স হয়ে যেত, লেখালেখির একটা বংশ। এবং গড়পড়তা বাঙালি 16 বছর বয়স হলে, 15 বছর বয়স হলে, আর যাই হোক, দুটো চারটে লাইন কবিতা ছন্দে অন্তমিল মিলুক বা না মিলুক, সে কিন্তু লিখে ফেলবেই। এবং বাঙালির কিন্তু এটাই কাজ। তবু তারপর আস্তে আস্তে জীবন, দর্শন, পেশা, সংসারের চাপ, সামাজিক চাপ, অনেক ক্ষেত্রে লেখা হারিয়ে যায়, লেখাকে খুঁজে পাওয়া যায় না। তাই হারানো প্রাপ্তি নিরুদ্দেশের মধ্যে যখন অনেকটা সময় বাদে লেখা পাওয়া যায়, তখন মনে হয় যে আরে এই লেখাটা আমি লিখেছিলাম, কি বিচ্ছিরি লিখেছি, এখন তো এর থেকে ভালো লিখি, তাই না? এরকম হয় না? এবং এটা যে কোনো লেখার ক্ষেত্রে হয়। আপনার নিজের লেখার ক্ষেত্রেও আপনার একটা কবিতা, আমার খুব প্রিয় কবিতার ওই যে ইতিবাচকের কথা আসছিল না, দর্শক, পাঠক খুব ভারাক্রান্ত, পাঠকের খুব মন খারাপ, কিংবা পাঠক খুব সুখী হয়ে আছে। পাঠক যখন একটা কবিতার বই বা একটা কবিতা পড়ছে, তখন বোধহয় তার মনের কথাটুকু ওই কবিতার লাইনে খুঁজতে চায়, তাই না? একদমই ঠিক। কখনো খুঁজে পেয়ে যায়, কখনো পায় না, তবু কিন্তু পায়। আবার কখনো না পেলেও মনে করে নেয় এই লাইনটা বোধহয় আমার জন্যই লিখেছে, আঁকড়ে ধরে, তাই না? আপনার নিজের একটা কবিতা, আমার একটা খুব ভালো লাগার কবিতাটির নাম হচ্ছে নিজের ব্যথা পরের ব্যথা। লেখার কাজে মন দেব আজ, এই কথাটা ভাবতে থাকি, বুকের পাঁজর চেঁচিয়ে ওঠে, লেখা তো সহজ নাকি? ব্যথাগুলো কুড়িয়ে নিয়ে আগে থেকে জড়ো করো, আগুন দিয়ে পুড়িয়ে তাদের হৃদয় মাঝে
ছাই তো করো, ব্যথা করিয়ে আনা যায়, পারা যাবে, শেষ পর্যন্ত ব্যথা তো থেকে যায়, কিছু তো থাকবেই। কিন্তু এইখানে কিন্তু আপনি একটা অদ্ভুত আলো দেখাচ্ছেন, ব্যথা থাকুক, ব্যথা ছাই হবে, অবশ্যই, তাই না? ভরসাও থাকুক, ভরসাটা থাকুক, ভরসাটা থাকুক। নিজের লেখার সূত্রে কখনো কখনো নিজের প্রতি কি মনে হয় যে অনেক কবিতা তো লিখতে চাইলাম, অনেক কবিতা হারিয়ে গেল, অনেক কবিতা একেবারে কাটাকুটি করে ছেড়ে ফেলে দিয়েছি, সেই কবিতা কোনোদিনই হয়তো পাওয়া যাবে না। তবু ভেতরে হৃদয়ের পঞ্জরে পঞ্জরে কিছু কবিতার কিছু অক্ষরমালা রয়ে গেল, আফসোস হইল। আচ্ছা, আফসোস আছে বলেই তো বেঁচে আছি। বাহ, এটা ভালো বলে। আফসোস না থাকলে তো বেঁচেই থাকতাম না। আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই আফসোস থাকা উচিত। আফসোস আছে, এই কারণেই মানুষ কিন্তু বেঁচে আছেন। ফলে আমি সব পেয়ে গেলেই তো মুক্তি হয়ে গেল। অর্থাৎ কিনা ওই অপ্রাপ্তি, তাই তো? ওই অপ্রাপ্তির একটা জ্বালা আছে। অপ্রাপ্তির জ্বালার জন্য কি হচ্ছে, ওই প্রাপ্তির দিকে দৌড়ানোর জন্য একটা ব্যাপার, তার জন্যই বোধহয় চড়াই বেঁধে। কখনো কখনো কবিতার ক্ষেত্রে আপনি তো নিশ্চয়ই, আপনি অন্তত 3 দশকের বেশি সময় ধরে আপনি লিখছেন, কবিতার কিন্তু আঙ্গিকগতভাবে, কবিতার প্রকরণগতভাবে, উপস্থাপনগতভাবে কিন্তু কবিতা বদলাচ্ছে, অস্বীকার নিশ্চয়ই করবেন না। এই যে বদল, এই বদলের ক্ষেত্রে যেমন অন্তমিলে একটা সময় অন্তত আমরা 40, 50, 60 দশক অব্দিও আমরা অন্তমিলে কবিতা মানে অন্তমিল ভাবতাম, তারপরে আধুনিক কবিতা, তারপর আবার উত্তর আধুনিক কবিতা ইত্যাদির ক্ষেত্রে অন্তমিল বিস্তৃত হয়ে গেল, কবিতাও যেন একটা গল্পের আকার নিল। তো এই যে কবিতার যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারছেন, নাকি একটু সনাতনী ভাবনার সাথে নিজস্বভাবে এগিয়ে যাচ্ছেন? না, খাপ তো খাওয়াতে পারছি বলেই লিখতে পারছি। খাপ না খাওয়াতে পারলে তো লিখতে না, সেটাকে বাধ্য হয়ে? না, বাধ্য হয়ে না, অবশ্যই। আমি সেটাই জানি। একদম এইটা ফরমাইশি কবিতা লিখি না, ফরমাইশি লেখা যেমন লিখি না, আমি আমার নিজের ভালো লাগা থেকে লিখি। তাহলে বাধ্য হয়ে কোনো কিছু করি না, নিজের ভালো লাগা, নিজের মনন যেদিকে, নিজের মস্তিষ্ক নিজেকে নিয়ে যায়, নিজের হৃদয় যেদিকে আমাকে নিয়ে যায়, সেদিকেই হাঁটি। মনোজা, ভাবনার সূত্রটা থাকবে, আশা থাকবে, স্বপ্ন নিয়ে কথা হচ্ছিল, খুব স্বাভাবিকভাবে স্বপ্ন থাকবে। স্বপ্নকে কি করে হত্যা করবো? স্বপ্ন হত্যা হয় না। স্বপ্ন অনেকটা নাভির মতো, স্বপ্নকে হত্যা করা যায় না, তাকে পোড়ানো যায় না, যেভাবেই স্বপ্ন দেখেন না কেন। তাই আপনার বেঁচে থাক স্বপ্নেরা, সেটা তো থেকে গেছে। বেঁচে থাক স্বপ্নেরা নিজেই কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব নিয়ে ফেলেছেন, এবং সেটা নিজে বুঝতেও পারেননি, আমার ধারণা। এটা আমি আপনাকে বলছি সরাসরি। ওই যে বেঁচে থাক স্বপ্নেরা বলেছেন, কবিতার শিরোনাম স্বপ্ন নেই, ঠিক আছে, তো বেঁচে থাক স্বপ্নরা তো বেঁচে থেকেছে পরবর্তী পর্যায়ে বইয়ের জন্য, কিন্তু একদম পরবর্তী পর্যায়ে কবিতার জন্য বটে। ফলে এখানে কিন্তু লেখক সরাসরি বেঁচে থাক স্বপ্নেরা করে গিয়েছেন। মনে হয় আপনার কবিতার আরো সার্থক রূপ কামনা করি। কবিতার হাত ধরে জীবন এগিয়ে যাক, ইতিবাচকতার সূত্র ধরে। জীবনের চড়াই উতরাই তো থাকবেই, তবু সেই চড়াই উতরাইয়ের ভেতরে মাঝে মাঝে কোনো একটি মসৃণ পথ যদি পাওয়া যায়, তাহলে বোধহয় বন্ধুর পথটাকে একটু অন্যরকমভাবে কবিতার হাত ধরে মসৃণ করা যায়। খুব ভালো থাকবেন, নমস্কার। সন্ধ্যা তারার কাছে আমি যখন জানতে চেয়েছিলাম তুমি কি ওকে দেখেছো, সন্ধ্যা তারা নির্বিকার চিত্তে উত্তর দিয়েছিল, একটু অপেক্ষা করো, আকাশে চাঁদ উঠলে তাকে জিজ্ঞেস করো। অপেক্ষা আর অপেক্ষা, অপেক্ষার পর সত্যিই চাঁদ উঠল, কিন্তু চাঁদকে আর জিজ্ঞাসা করতে হলো না তুমি কি ওকে দেখেছো, কারণ আমি চাঁদের আদলেই ওকে দেখেছি, চাঁদের মধ্যেই ওকে খুঁজেছি, চাঁদকে আমি কাছে পেয়েছি।